আর্কটিকের অভিশপ্ত স্বর্ণনগরী, ৯ বীরের মহাযাত্রা। প্রথম খণ্ড, সুমেরুর আহ্বান ও তুষারঝড়ের তাণ্ডব। ১. কলকাতার সেই রহস্যময় দুপুর। ২০২৬ সালের মে মাস। কলকাতার ভ্যাপসা গরমে যখন শহরবাসী হাঁসফাঁস করছে, উত্তর কলকাতার অরবিন্দদের সেই পুরনো সেগুন কাঠের জানলা দিয়ে আসা উত্তুরে হাওয়া যেন এক অন্য সংকেত বয়ে আনছিল। চিলেকোঠার ঘরটায় এসি চলছে ১৬ ডিগ্রিতে, কিন্তু নয় বন্ধুর কপালে উত্তেজনার ঘাম। টেবিলের ওপর বিছানো এক অদ্ভুত মানচিত্র। এটি সাধারণ কোনো ম্যাপ নয়। ১৯৪৫ সালে নিখোঁজ হওয়া এক জার্মান অভিযাত্রীর ডায়েরি থেকে উদ্ধার করা রুনিক সংকেতযুক্ত নকশা। তন্ময়, ইতিহাসবিদ, ম্যাগনিফাইং গ্লাস দিয়ে একটা নির্দিষ্ট বিন্দুর ওপর আঙুল রাখল। বন্ধুরা, নীলগিরি বা মিশরে যা দেখেছি তা ছিল কেবল বালির খেলা। আসল রহস্য লুকিয়ে আছে উত্তর মেরুর উটগার্ড দ্বীপে। প্রাচীন নর্ডিক পুরাণ অনুযায়ী ভাইকিং রাজা এরিক দ্য রেড সেখানে এক বিশেষ বরফ হিরে, দ্য ফার্স্ট ডায়মন্ড, লুকিয়ে রেখেছিলেন। কথিত আছে এই হিরে দিয়ে নাকি পৃথিবীর চৌম্বকীয় ক্ষেত্রকেও নিয়ন্ত্রণ করা সম্ভব। কিন্তু সমস্যা হল, এই দ্বীপ কেবল ২০ বছরে একবারই দৃশ্যমান হয়, যখন সূর্যের আলো বরফের এক বিশেষ প্রিজমে পড়ে। ২. প্রস্তুতির তুঙ্গস্পর্শী উন্মাদনা। কথাটা শোনামাত্র নয় বন্ধুর রক্তে অ্যাড্রেনালিন বইতে শুরু করল। এবার লড়াই শুধু মানুষের সাথে নয়, প্রকৃতির চরম প্রতিকূলতার সাথে। শুরু হল এক মাসব্যাপী কঠোর বৈজ্ঞানিক ও শারীরিক প্রস্তুতি। অরবিন্দ, কেমিস্ট, তার ল্যাবে তৈরি করল থার্মোজেল। এটি শরীরে মাখলে -৫০ ডিগ্রিতেও শরীরের তাপমাত্রা কমবে না। সাথে বানাল এক বিশেষ রাসায়নিক মশাল, যা অক্সিজেনের অভাব থাকলেও জ্বলবে। শুভম, টেকউইজার্ড, সে তৈরি করল এক ক্রায়োজেনিক ল্যাপটপ এবং স্যাটেলাইট জ্যামার। সুমেরুতে যেখানে জিপিএস কাজ করে না, সেখানে শুভমের তৈরি সোনিক ওয়েভ গাইড তাদের পথ দেখাবে। সাহেব, বাহুবলী, জিম ছেড়ে এবার সাহেব বরফের বিশাল চাই ভাঙার প্র্যাকটিস শুরু করল। সে সাথে নিল এক বিশেষ হাইড্রোলিক লিভার, যা দিয়ে টনের পর টন পাথর সরানো যায়। তমাল, ড্রোন বিশেষজ্ঞ, তার ড্রোনে এবার নাইট ভিশনের সাথে থার্মাল সেন্সর যুক্ত করেছে। বরফের ১০০ ফুট নিচে কোনো জীবিত প্রাণী বা ধাতব বস্তু থাকলে ড্রোন তা শনাক্ত করতে পারবে। চন্দন, চিকিৎসক, ফ্রস্টবাইট, হাইপোথার্মিয়া আর তুষারন্ধত্বের জন্য জীবনদায়ী ইনজেকশনের কিট সাজাল। ৩. বিদায়ের সেই মুহূর্ত। যাত্রার আগের রাতে নয় বন্ধুর পরিবার অরবিন্দের বাড়িতে জড়ো হল। শিয়ালদহ স্টেশনে যখন ট্রেন ছাড়ল, তন্ময়ের মা তার গলায় সেই রূপোর মাদুলিটি আবার পরিয়ে দিলেন। অরবিন্দর বাবা সবার হাতে একটি করে গরম জলের ফ্লাস্ক আর উত্তর মেরুর শুকনো ফল দিয়ে বললেন, মনে রাখিস, তোরা শুধু বন্ধু নোস, তোরা বাংলার অহংকার। জয় করে ফিরবি। শিয়ালদহ স্টেশনের প্ল্যাটফর্ম জয়ধ্বনি আর শাঁখের আওয়াজে কেঁপে উঠল। ৪. সুমেরু বৃত্তের প্রবেশদ্বার, সোলবার্ড। দিল্লি থেকে অসলো, তারপর সেখান থেকে এক ছোট চার্টার্ড বিমানে তারা পৌঁছাল সোলবার্ড, স্ভালবার্ড, পৃথিবীর শেষ জনপদ। বিমান থেকে নিচে তাকাতেই দেখা গেল অন্তহীন সাদা ধবধবে বরফ, যেন কোনো এক অজানা গ্রহের পিঠ। সোলবার্ডে নামতেই হাড় কাঁপানো হাওয়া তাদের স্বাগত জানাল। সেখানে তারা ভাড়ায় নীল ৯টি শক্তিশালী স্নোমোবাইল এবং একদল সাইবেরিয়ান হাস্কি কুকুর। গাইড ওলাফ তাদের সীমান্ত পর্যন্ত দিয়ে গেল। ওলাফ ভয় মেশানো চোখে বলল, সাবধান ইন্ডিয়ানরা। ওদিকে মানুষ যায় না, ওদিকে কেবল ফ্রস্ট জায়ান্ট বা বরফদানবরা থাকে। যারা ওদিকে গেছে কেউ ফিরে আসেনি। ৫. তুষারঝড় ও প্রথম বিপর্যয়। সীমান্ত পেরিয়ে যাত্রা শুরুর চতুর্থ দিনে আকাশ হঠাৎ আলকাতরার মতো কালো হয়ে এল। শুরু হল ভয়াবহ তুষারঝড়, বুয়েজার্ড। বাতাসের গতিবেগ ঘণ্টায় ১৫০ কিমি। দৃষ্টিসীমা শূন্যে নেমে এসেছে। সবাই একসাথে থাকো। দড়ি দিয়ে একে অপরকে বেঁধে নাও। প্রলয়, ট্রেকিং বিশেষজ্ঞ, চিৎকার করে উঠল। হঠাৎ সাহেবের স্নোমোবাইল একটি গভীর বরফের ফাটলের ক্রেভ্যাস মুখে পড়ল। কয়েক সেকেন্ডের জন্য মনে হল সাহেব তলিয়ে যাবে। কিন্তু শুভময় আর সুমন অমানসিক ক্ষিপ্রতায় দড়ি ছুঁড়ে তাকে টেনে ধরল। সেই তুষারঝড়ের তাণ্ডবে তারা বিচ্ছিন্ন হয়ে পড়ার উপক্রম হয়েছিল, কিন্তু তমালের ড্রোনের বিপিন শব্দ তাদের পথ হারানো থেকে বাঁচাল।
ঝড় থামলে তারা দেখল সামনে এক বিশাল হিমশৈল, যা দেখতে হুবহু এক ড্রাগনের খোলা মুখের মতো। তন্ময় মানচিত্র মিলিয়ে দেখল, এটাই সেই ড্রাগনস গেট। কিন্তু গুহার মুখে পাহাড় প্রমাণ বরফ জমে আছে। সাহেব তার পাওয়ার ড্রিলটা বাগিয়ে ধরল। বন্ধুরা, রাস্তা আমি বানাচ্ছি, ব্যাগ গুছিয়ে নাও। দ্বিতীয় খণ্ড, ড্রাগন গুহার মরণ ফাঁদ ও রুনিক গোলক ধাঁধা। এক তুষার প্রাচীর ভেদ ও পাতাল প্রবেশ। তুষারঝড় থামার পর সামনে দাঁড়িয়ে থাকা সেই বিশালাকার ড্রাগনস গেট যেন নয় বন্ধুকে গিলতে আসছিল। সাহেব তার পাওয়ার ড্রিল এবং কার্বন স্টিল কুড়াল নিয়ে যখন বরফের স্তূপের ওপর আঘাত করল, তখন পুরো উপত্যকায় সেই শব্দ প্রতিধ্বনিত হতে লাগল। ঘণ্টার পর ঘণ্টা পরিশ্রমের পর অবশেষে বরফের আস্তরণ সরিয়ে একটা সরু সুড়ঙ্গ পথ তৈরি হল। সবাই সাবধানে, টর্চ জ্বালিয়ে নাও, প্রলয় আগে আগে দড়ি বেঁধে ভেতরে ঢুকল। পেছনে বাকি ৮ জন। ভেতরে ঢোকা মাত্রই দেখা গেল এক অদ্ভুত দৃশ্য। গুহার দেওয়ালগুলো পাথরের নয়, বরং নীল রঙের স্বচ্ছ বরফের। সেই বরফ এতই পুরনো যে তার ভেতর প্রাগৈতিহাসিক মাছ আর গাছপালা অবিকলভাবে জমে আছে। টর্চের আলো সেই বরফে প্রতিফলিত হয়ে এক অপার্থিব নীল আলো তৈরি করছিল। ২ অভিশপ্ত গোলক ধাঁধা ও রুনিক লিপি। সুড়ঙ্গ দিয়ে প্রায় ৫০০ ফুট নিচে নামার পর তারা পৌঁছাল এক বিশাল বৃত্তাকার হোলে। সেই হোলের মেঝেতে খোদাই করা আছে নরওয়েজিয়ান মিথোলজির ওয়াইজিড্রাসিল বা জীবন বৃক্ষ। কিন্তু হোলের উল্টো দিকে কোনো পথ নেই। আছে কেবল ৩টি বিশালাকার পাথরের চাকা, যা দেওয়ালের গায়ে লেগে আছে। প্রতিটি চাকায় অদ্ভুত সব চিহ্ন, নর্ডিক দেবতার প্রতীক। তন্ময়, ইতিহাসবিদ, তার সেই প্রাচীন তিব্বতী মাদুলিটি পকেট থেকে বের করল। অদ্ভুতভাবে মাদুলিটি মৃদু কম্পন শুরু করেছে। তন্ময় চশমাটা ঠিক করে বলল, বন্ধুরা, এটা একটা লজিক পাজল। ভাইকিংরা তাদের সম্পত্তি রক্ষা করতে হলে বুদ্ধির পরীক্ষা নিত। এখানে ৩টি চাকা মানে ৩ জেনারেশনের দেবতা, ওডিন পিতা, থর পুত্র এবং লোকি ছলনাময়। আমাদের এদের সঠিক ক্রমে সাজাতে হবে। ৩ মরণ ফাঁদ ও সময়ের সাথে লড়াই। তন্ময় যখন চিহ্নগুলো মেলানোর চেষ্টা করছে, হঠাৎ গুহার ভেতর থেকে এক ঘর শব্দ শুরু হল। শুভম তার সেন্সর দিয়ে মেপে দেখল, সিলিংয়ের বিশাল বিশাল বরফের চাই, স্ট্যালাকটাইটস, ধীরে ধীরে আলগা হচ্ছে। তন্ময়, জলদি কর, আমরা বেশি সময় পাব না, শুভম চিৎকার করে উঠল। তন্ময় আর শুভম মিলে যখন প্রথম চাকাটি ঘোরাল, তখন মেঝের একটা অংশ ধসে গেল। নিচে টর্চ মেরে সুমন দেখল, সেখানে হাজার হাজার বিষাক্ত তুষারবিচ্ছু কিলবিল করছে। অরবিন্দ সাথে সাথে তার তৈরি কেমিক্যাল স্প্রে বের করল। সাহেব, সুমন, তোরা ব্যাকআপ দে। ওপর থেকে একটা বিশালাকার বরফের বল্লম খসে পড়ল ঠিক তন্ময়ের মাথার ওপর। সাহেব অমানুষিক ক্ষিপ্রতায় তার হাইড্রোলিক লিভার দিয়ে সেই বল্লমটিকে মাঝপথে আটকে দিল। সাহেবের হাতের পেশি ফুলে উঠেছে, দাঁতে দাঁত চেপে সে সেই ওজন ধরে রাখল। তন্ময়, জলদি। ৪ লোকির ছলনা ও ধাঁধার সমাধান। তন্ময় দেখল, লোকির চিহ্নের জায়গায় একটা ফাঁদ আছে। যদি সে ডানদিকে ঘোরায়, তবে পুরো গুহা ধসে পড়বে। সে তার ইতিহাসের জ্ঞান ব্যবহার করে মনে করল, ভাইকিংরা বিশ্বাস করত লোকি সবসময় উল্টো পথে হাঁটে। তন্ময় ঝুঁকি নিয়ে চাকাটি বামদিকে ঘোরাল। সাথে সাথে গুহার সেই ঘর শব্দ থেমে গেল। পাথরের বিশাল দেওয়ালটি ধীরে ধীরে মাটির নিচে বসে গেল। সামনে উন্মোচিত হল এক বিশাল দৃশ্য, এক ভূগর্ভস্থ হ্রদ, যার জল বরফ হয়নি, বরং টকবক করে ফুটছে। আর সেই হ্রদের মাঝখানে একটি পাথরের দ্বীপ, যার ওপর রাখা আছে সেই হারানো স্বর্ণনগরী উটগার্ডের সোনার চাবি। ৫ তুষারদানবের পদধ্বনি। কিন্তু খুশি হওয়ার সময় ছিল না। হঠাৎ হোলের চারদিকের অন্ধকার কোণ থেকে এক জোড়া নয়, বরং কয়েক ডজন আগুনের মতো জ্বলজ্বলে লাল চোখ দেখা গেল। তমাল তার ড্রোন উড়িয়ে থার্মাল স্ক্যান করল। বন্ধুরা, আমরা একা নই। এগুলো মানুষের মতো দেখতে, কিন্তু উচ্চতায় প্রায় ১০ ফুট। বরফদানব বা ইয়তুন জাথান। অন্ধকার থেকে একটা বিকট গর্জন এল। এক বিশালাকার শ্বেতভল্লুকের মতো কিন্তু মানুষের শরীরে ঢাকা এক প্রাণী বেরিয়ে এল। তার হাতে পাথরের তৈরি গদা।
শাহেদ তার কুড়ালটা শক্ত করে ধরল। সুমন, চন্দন, তোরা তন্ময়কে গার্ড দে। বাকিরা গোল হয়ে দাঁড়াও। আজ বাংলার ছেলেদের জোর দেখানোর সময় এসেছে। হঠাৎ সেই বিশাল দানবটি লাফিয়ে পড়ল তাদের মাঝখানে। পুরো গুহা কাঁপিয়ে শুরু হল দ্বিতীয় পর্যায়ের আসল লড়াই। তৃতীয় খণ্ড, উত্তপ্ত হ্রদের দানব ও ভাইকিং জাহাজের গুপ্তধন। এক ইয়তুন বা বরফ দানবদের সাথে সম্মুখ সমর। সেই বিশাল গুহার ভেতর যখন 10 ফুট লম্বা বরফদানবটি গর্জন করে উঠল, তখন 9 বন্ধুর কানে তালা লেগে যাওয়ার উপক্রম। দানবটির গায়ের চামড়া পাথরের মতো শক্ত আর নখগুলো এক একটা খিলানের মতো ধারালো। সবাই ছড়িয়ে যাও, একভাবে লড়লে হবে না। প্রলয় চিৎকার করে নির্দেশ দিল। দানবটি তার বিশাল পাথরের গদা দিয়ে শাহেদকে লক্ষ্য করে আঘাত করল। শাহেদ তার হাইড্রোলিক লিভার দিয়ে সেই আঘাত আটকাল ঠিকই, কিন্তু ধাক্কায় সে ছিটকে গিয়ে বরফের দেওয়ালে আছড়ে পড়ল। অরবিন্দ সাথে সাথে তার তৈরি ফসফরাস ফ্ল্যাশ গ্রেনেড ছুড়ল। এক উজ্জ্বল আলোয় দানবটির চোখ ধাঁধিয়ে গেল। সেই সুযোগে তমাল তার ড্রোন থেকে ক্ষুদ্র কিন্তু শক্তিশালী ইলেকট্রিক শক দিতে শুরু করল দানবটির ঘাড়ে। যন্ত্রণায় ছটফট করতে করতে দানবটি যখন নিচু হল, শাহেদ তার কার্বন স্টিল কুড়াল দিয়ে দানবটির হাঁটুতে এক মরণপণ কোপ বসাল। এক বিশাল চিৎকারে পুরো গুহা কাঁপিয়ে দানবটি মেঝেতে আছড়ে পড়ল। কিন্তু পেছনে আরও অনেকগুলো লাল চোখ অন্ধকারের ভেতর থেকে এগিয়ে আসছিল। 2 ফুটন্ত হ্রদ ও সুমনের মরণ ঝাঁপ। আমাদের হ্রদ পার হতে হবে, এটাই একমাত্র বাঁচার পথ। তন্ময় সেই পাথরের দ্বীপের দিকে আঙুল দেখাল। কিন্তু সমস্যা হল, হ্রদের জল টকবক করে ফুটছে। ভূগর্ভস্থ আগ্নেয়গিরির তাপে এই জল বরফ হয়নি, বরং এক ফুটন্ত মরণ ফাঁদ হয়ে আছে। সুমন, ডাইভার, তার বিশেষ হিটপ্রুফ ড্রাই স্যুট পরে নিল। আমি আগে যাচ্ছি, ওপারে গিয়ে মই বা দড়ি ফেলার ব্যবস্থা করছি। সুমন ফুটন্ত জলে ঝাঁপ দিল। জলের নিচে সে দেখল এক অদ্ভুত দৃশ্য। হাজার হাজার ভাইকিং যোদ্ধার কঙ্কাল জলের নিচে শিকল দিয়ে বাঁধা। হঠাৎ জলের তলা থেকে এক বিশাল প্রাগৈতিহাসিক জলহস্তির মতো প্রাণী সুমনের দিকে তেড়ে এল। সুমন তার ইলেকট্রিক হারপুন দিয়ে প্রাণীটির চোখে আঘাত করল এবং দ্রুত সাঁতরে দ্বীপের ওপর উঠে গেল। ওখান থেকে সে একটা মজবুত নাইলন দড়ি ছুড়ে দিল বাকিদের দিকে। 3 দড়ির ওপর সার্কাস ও শুভময়ের ক্ষিপ্রতা। একে একে সবাই দড়ি বেয়ে হ্রদ পার হতে শুরু করল। পেছনে বরফদানবরা ততক্ষণে তীরের কাছে পৌঁছে গেছে। তারা বড় বড় পাথরের চাঁই ছুঁড়তে শুরু করল। শুভময়, সার্ভাইভাল স্পেশালিস্ট, সবার শেষে ছিল। সে দেখল একটা দানব দড়িটা ছিঁড়ে ফেলার চেষ্টা করছে। শুভময় তার পকেট থেকে এক বিশেষ অ্যাসিডের শিশি বের করল এবং দড়ির গোড়ায় ঢেলে দিল। দড়িটা ছিঁড়ে যাওয়ার ঠিক আগের মুহূর্তে সে এক লম্বা লাফ দিয়ে দ্বীপের কিনারায় ঝুলে পড়ল। সাহেব আর প্রলয় তাকে টেনে ওপরে তুলল। দানবরা তীরে দাঁড়িয়ে আক্রোশে চিৎকার করতে লাগল, কিন্তু ফুটন্ত জল পার হওয়ার সাহস তাদের ছিল না। 4 স্বর্ণনগরীর চাবি ও ভাইকিং লংশিপ। দ্বীপের মাঝখানে ছিল এক বিশাল সোনার পদ্মফুল, যার ওপর রাখা ছিল সেই ঐতিহাসিক রুনিক সিল বা স্বর্ণনগরীর চাবি। তন্ময় অত্যন্ত সতর্কভাবে চাবিটি হাতে নিল। ঠিক তখনই দ্বীপের পেছনের দেওয়ালটি ধীরে ধীরে সরে গেল। সামনে উন্মোচিত হল এক বিশাল গুপ্ত বন্দর। সেখানে হাজার বছর ধরে অক্ষত অবস্থায় ভাসছে ভাইকিং রাজা এরিক দ্য রেডের প্রিয় জাহাজ সার্পেন্ট অফ দ্য নর্থ। জাহাজটি সাধারণ কাঠের নয়, বরং কালো রঙের ওক কাঠ আর সোনা দিয়ে মোড়া। জাহাজের পালে এখনও সেই ড্রাগনের চিহ্ন জ্বলজ্বল করছে। 5 বিশ্বাসঘাতকতার ছায়া ও ভিক্টরের প্রবেশ। জাহাজের ডেকে পা রাখা মাত্রই নয় বন্ধু দেখল রাশি রাশি সোনা আর মণিমাণিক্য। কিন্তু তাদের লক্ষ্য ছিল জাহাজের ক্যাপ্টেন্স কেবিনে থাকা সেই বরফ হিরে। শুভম যখন কেবিনের দরজার কোড হ্যাক করার চেষ্টা করছে, হঠাৎ এক ঠান্ডা গলার স্বর শোনা গেল। ধন্যবাদ তন্ময়, পথ দেখানোর জন্য। কিন্তু এই সম্পদ এখন আমার। সবাই পেছনে ঘুরে দেখল, গুহার ওপরের এক গোপন সুড়ঙ্গ দিয়ে নেমে আসছে সেই আন্তর্জাতিক মাফিয়া ভিক্টর, নীলগিরির সেই মার্কাসের ভাই। তার হাতে অত্যাধুনিক M16 রাইফেল আর পেছনে একদল প্রশিক্ষিত কমান্ডো। ভিক্টর হাসল, তোমরা ভেবেছিলে আমি তোমাদের ছেড়ে দেব?
আমি শুরু থেকেই তোমাদের ড্রোনের সিগন্যাল ট্র্যাক করছি। এবার হিরেটা আমায় দাও, আর মরার জন্য তৈরি হও। নয় বন্ধুর সামনে এখন একদিকে অত্যাধুনিক অস্ত্রধারী কমান্ডো বাহিনী, আর অন্যদিকে গুহার সেই ভয়ঙ্কর বরফদানবরা যারা বিকল পথ খুঁজছে। চতুর্থ খণ্ড। হিমশীতল মৃত্যুপুরীর পতন ও বিজয়ীর প্রত্যাবর্তন। ১. বিশ্বাসঘাতকতার মেঘ ও ভিক্টরের দাপট। ভাইকিং জাহাজ সার্পেন্ট অফ দ্য নর্থের ডেকে তখন এক থমথমে পরিস্থিতি। একদিকে নয় বন্ধু, যাদের হাতে কেবল তুষার কাটার সরঞ্জাম আর নিজেদের বুদ্ধিমত্তা, অন্যদিকে ভিক্টরের উচ্চ প্রযুক্তির কমান্ডো বাহিনী। ভিক্টরের হাতে থাকা M16 রাইফেলের লেজার ডট সরাসরি তন্ময়ের বুকের ওপর স্থির হয়ে আছে। হিরেটা দাও তন্ময়, নয়তো এই জাহাজেই তোমাদের সমাধি হবে। ভিক্টরের গলার স্বরে এক পৈশাচিক আনন্দ। শুভম, টেক উইজার্ড। হাত দুটো ওপরে তুলে ধীরে ধীরে তন্ময়ের কানে ফিসফিস করল, তন্ময়, আমি ওদের জ্যামার হ্যাক করেছি। তুই জাস্ট 10 সেকেন্ড সময় দে। তন্ময় পকেট থেকে সেই রুনিক চাবিটা বের করে উঁচিয়ে ধরল। ভিক্টর, তুমি কি জানো এই হিরেটা আসলে একটা সুপ্ত আগ্নেয়গিরির চাবি? এটা সরালে পুরো দ্বীপ তলিয়ে যাবে। ভিক্টর হো হো করে হেসে উঠল, পুরাণ কথা দিয়ে আমায় ভয় দেখিও না। ঠিক তখনই শুভম তার রিস্টব্যান্ডের একটা বোতাম টিপল। ২. ইলেকট্রনিক যুদ্ধ ও অন্ধকারের লড়াই। সাথে সাথে ভিক্টরের কমান্ডোদের নাইট ভিশন গগলস আর রাইফেলের ডিজিটাল স্কোপগুলো থেকে বিকট শব্দে স্ফুলিঙ্গ বেরোতে শুরু করল। শুভমের তৈরি ইলেকট্রোম্যাগনেটিক পালস স্ট্যাম্প পুরো এলাকাকে ইলেকট্রনিক শূন্য করে দিল। কয়েক সেকেন্ডের জন্য সবাই অন্ধ। এখনই প্রলয় গর্জন করে উঠল। অরবিন্দ, কেমিস্ট, তার ঝোলা থেকে এক বিশেষ ব্ল্যাকআউট স্মোক গ্রেনেড ছুড়ল। চারপাশ ঘন কালো ধোঁয়ায় ঢেকে গেল। ধোঁয়ার আড়ালে সাহেব তার অমানসিক শক্তি নিয়ে ঝাঁপিয়ে পড়ল ভিক্টরের ২ কমান্ডোর ওপর। একজনের রাইফেল কেড়ে নিয়ে সে সেটাকে দুমড়ে মুচড়ে দিল, অন্যজনকে এক আছাড় মেরে জাহাজের ডেক থেকে সেই ফুটন্ত হ্রদে ফেলে দিল। ৩. ড্রাগন কেবিনের রহস্য ও বরফ হিরে উদ্ধার। লড়াই যখন তুঙ্গে, তন্ময় আর শুভম মিলে ক্যাপ্টেন্স কেবিনের দরজা ভেঙে ভেতরে ঢুকল। সেখানে এক বিশালাকার বরফের মূর্তির হাতে ধরা ছিল সেই কাঙ্ক্ষিত আইস ডায়মন্ড বা বরফ হিরে। হিরেটা নীল আলোয় এমনভাবে জ্বলছিল যে মনে হচ্ছিল তার ভেতরে আস্ত একটা আকাশ বন্দী হয়ে আছে। তন্ময় দেখল হিরেটা একটা ওজন সংবেদনশীল বেদির ওপর রাখা। শুভম, ৪৫০ গ্রামের কোনো ওজন আছে? শুভম দ্রুত তার ব্যাগ থেকে একটা ভারী ব্যাটারি বের করল। তন্ময় এক হাতে হিরেটা তুলল আর অন্য হাতে ব্যাটারিটা বসাল। কয়েক সেকেন্ড নিস্তব্ধতা। তারপর হঠাৎ পুরো পৃথিবী যেন কেঁপে উঠল। ভাইকিংদের সেই প্রাচীন অভিশাপ সত্যি হল। হিরেটা সরানোর সাথে সাথে গুহার সিলিং থেকে টন টন বরফ ধসে পড়তে শুরু করল। ৪. মহাপ্রলয় ও চূড়ান্ত পলায়ন। বাইরে তখন বিভীষিকা। ভিক্টরের কমান্ডোরা প্রাণভয়ে এদিক ওদিক ছুটছে। বরফদানবরা, ইজতুন, ততক্ষণে অন্য সুড়ঙ্গ দিয়ে জাহাজের ডেকে চলে এসেছে। শুরু হল এক ত্রিভুজাকার লড়াই। মাফিয়া, দানব আর নয় বন্ধু। জাহাজ ছাড়ো, এটাই আমাদের একমাত্র বাঁচার পথ, সুমন চিৎকার করে উঠল। সে দেখল হ্রদের জলস্তর দ্রুত বাড়ছে। শুভময় আর শাহেদ মিলে জাহাজের সেই বিশাল পাল তুলে দিল। আজব ব্যাপার, ১০০০ বছর পরেও সেই সোনার সুতোর পাল ছিঁড়ল না। গুহার ভেতর এক প্রবল হাওয়া বইতে শুরু করল, যা জাহাজটিকে হ্রদের মাঝখান দিয়ে তীরের বেগে ছুটিয়ে নিয়ে চলল। পেছনে দেখা গেল ভিক্টর এক লাইফবোটে ওঠার চেষ্টা করছে, কিন্তু এক বিশাল বরফদানব তার বোটটি দুহাতে তুলে আছড়ে ফেলল ফুটন্ত জলে। ভিক্টরের আর্তনাদ গুহার ধসে পড়া শব্দের নিচে চাপা পড়ে গেল। ৫. মৃত্যুকে হার মানিয়ে ফেরা। জাহাজটি যখন গুহার শেষ প্রান্তে পৌঁছাল, সামনে কোনো পথ ছিল না, ছিল এক বিশাল বরফের দেওয়াল। সবাই শুয়ে পড়ো। ইম্প্যাক্টের জন্য তৈরি হও। তমাল তার ড্রোনটা শেষবারের মতো উড়িয়ে সেই দেওয়ালের দুর্বল অংশটি চিহ্নিত করল। সাহেব তার সবটুকু শক্তি দিয়ে হাইড্রোলিক লিভারটি দেওয়ালে ফাটলে গুঁজে দিল। জাহাজের সামনের অংশটি যখন দেওয়ালে ধাক্কা খেল, তখন এক বিশাল বিস্ফোরণের মতো শব্দ হল। বরফের দেওয়াল ভেঙে জাহাজটি ছিটকে বেরিয়ে এল উন্মুক্ত সুমেরু মহাসাগরের বুকে।
আকাশে তখন শুরু হয়েছে অপূর্ব অরোরা বোরিয়ালিস বা মেরুজ্যোতি। নীল, সবুজ আর বেগুনি আলোয় চারপাশ মায়াবী হয়ে উঠেছে। 9 বন্ধু হাঁপাতে হাঁপাতে জাহাজের ডেকে শুয়ে পড়ল। তাদের হাতে সেই হিরে আর সামনে অন্তহীন দিগন্ত। তারা মৃত্যুকে জয় করেছে। 6 উপসংহার, বাংলার 9 বীরের বিজয়গান। 2026 সালের আগস্ট মাস। শিয়ালদহ স্টেশনে আজ পা ফেলার জায়গা নেই। হাজার হাজার মানুষ ফুল আর মালা নিয়ে দাঁড়িয়ে। ট্রেন যখন প্ল্যাটফর্মে ঢুকল, 9 বন্ধুর কানে এল ব্যান্ডের সুর আর শাঁখের আওয়াজ। খবরের কাগজে বড় বড় অক্ষরে লেখা, ভাইকিংদের হারানো ইতিহাস উদ্ধার করল বাংলার 9 সন্তান। দিল্লির ন্যাশনাল মিউজিয়ামে সেই বরফ হিরে জমা দিয়ে তারা যখন কলকাতায় ফিরল, তখন তারা কেবল সাধারণ বন্ধু নয়, তারা আন্তর্জাতিক সেলিব্রিটি। অরবিন্দর সেই চিলেকোঠার ঘরে আবার আড্ডা বসেছে। লুচি আর গরম কষা মাংসের গন্ধ মোম করছে। সাহেব টেবিলের ওপর একটা মানচিত্র নয়, এবার একটা পুরনো মায়া সভ্যতার সোনার কয়েন রাখল। শুভম ল্যাপটপ বন্ধ করে হাসল, কি বন্ধুরা, ব্যাগ কি আবার রেডি? তন্ময় চশমাটা মুছে বলল, আমাজন আমাদের ডাকছে। ব্যাগ সবসময় রেডি। 9 বন্ধু আবার একে অপরের ওপর হাত রাখল। কলকাতার এই সাধারণ 9 যুবক প্রমাণ করে দিল, একতা, বন্ধুত্ব আর সাহস থাকলে পৃথিবীর কোনো রহস্যই অমীমাংসিত থাকে না। শুরু হল এক নতুন মহাযাত্রার প্রস্তুতি।